দেশের 4 সীমান্ত দিয়ে আজও 293 জনকে পুশ ইন, তাদেরকে বাংলাদেশি বলছে বিজিবি। পাবনা স্টেডিয়াম থেকে বাদ পড়ল মুক্তিযোদ্ধার নাম, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলছে ক্রীড়া সংস্থা। ক্লাসরুম নেই, ছাত্রও নেই। বরগুনায় এমন 27টি মাদ্রাসার নাম আছে জাতীয়করণের তালিকায়। চাকরিবিধির তোয়াক্কা না করে ব্যবসা করছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী আজ। কুমিল্লা, ময়মনসিংহ সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। স্বাগত সংবাদ সংযোগে, আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও 293 জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এই খবরটা নিশ্চয়ই আমরা জানাবো, তবে তার আগে আমরা যেতে চাই ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে, এবং সেখানে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু খুব ভালো বিষয় নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন, বিশেষ করে গণতান্ত্রিকামী জনগণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। এ কারণেই জনগণ প্রতিদিন, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে। সম্মানিত সভাপতি, প্রিয় রাজনৈতিক সহকর্মী, ভাই ও বোনেরা, আমি একটি বিষয়ে গণতান্ত্রিকামী জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি। তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব। আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। আজকে এনপিপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি।
পরিশেষে আবারও এনপিপির সাফল্য কামনা করছি তাদের এই 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী। দর্শক, এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও 293 জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার, মৌলভীবাজারের বড়লেখা এবং মেহেরপুরের মুজিবনগর সীমান্তের ঘন জঙ্গল এবং বিল পথ ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে। তাদের প্রাথমিকভাবে বিজিবি হেফাজতে রেখে পরিচয় শনাক্ত করার কাজ চলছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে রবিবার ভোরে 121 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, তাদেরকে বিজিবি আটক করে প্রথমে তাদের বিওপিতে নিয়ে যায়, পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসার পর তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার 9 গ্রাম সীমান্তে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর 8টা পর্যন্ত পুশ ইন কার্যক্রম চলে। সীমান্ত পার হওয়ার সাথে সাথেই বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা 32 জনকে হেফাজতে নেয়। 3 তারিখে বাংলাদেশি হিসেবে দিচ্ছে, ধরিয়ে নিচে আনিয়ে ওখানে খুশি আদাবা উঠিয়েছিল 22 দিন। আমার জিনিস জেগেছিল, মেহেরপুরে মুজিবনগর সীমান্তের কাঁটাতারের গেট খুলে 19 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের 5 জন পুরুষ, 5 জন নারী ও 9 জন শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তারা নীলফামারী ও কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সূত্রে জানতে পারি আটক করে থানায় নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এদিকে আটককৃতরা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে তারা ভারতে গেলে পুলিশ তাদের আটক করেছিল। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। শনিবার মধ্যরাতে খালদা সীমান্তের শ্যামনগর এলাকায় ভারতের অংশে তারা গুলিবিদ্ধ হন। আহতরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ও আজাদ হোসেন। শাকিলা শম্পা, 71। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কিছুতেই হ্যাঁ বলবো না। যেখানে দেশের স্বার্থ বিঘ্নিত হবে সেখানেই না বলেছে বাংলাদেশ জামাত ইসলামী। এমনটাই বলেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যারা নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দেবে, কেউ বলবে না যে তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে। পরে তিনি কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দেবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শর্ত আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। গিয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে, গিয়ে দেখবে না মাস্তানরা দখল করে আছে, গিয়ে দেখবে না কালো টাকা তাদের ভোট নিয়ে গেছে, এটা দেখবে না। এরকম একটা ভোট চট্টগ্রামে 9 উপজেলা জনগণকে ঐক্যবদ্ধ করতে পথসভা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ চট্টগ্রামের কর্ণফুলীর মৈজাট্যাগ থেকে পথসভা শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ নেতাকর্মীরা। পথসভায় সংবিধান বাতিলের দাবি জানিয়ে হাসান আব্দুল্লাহ জানান, বহিঃশক্তির সাথে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, কারো প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালিত হবে না। পরে ফ্যাসিস্ট শক্তি যাতে আর ফিরে না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আমরা চাই
বাংলাদেশের ভূখণ্ডে একান্ত বাস্তবায়ন হয় এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সহপাঠীরা। অবরোধের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়, দুর্ভোগে পড়েন যাত্রী এবং চালকরা। পুলিশ বলছে গেল মঙ্গলবার বাস চেপে আহত হন শাহ সুফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ওমর ফারুক। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে তার মৃত্যুর খবর স্কুলে পৌঁছলে সহপাঠীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পোড়াবাড়ি বাজার এলাকায় অবস্থান নেয়। এতে দুই পারে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে সাবমেরিন সংযুক্তি সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে পটুয়াখালীর কলাপাড়ার বানুজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর 2025 ব্যাচে 463 নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন পায়রা বন্দর দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর। খুব শিগগিরই এই বন্দরের নির্মাণ কাজ শেষ হবে। এই বন্দরের কাজ শেষ হলে 3টি বন্দর এবং মাথার বাড়ি সমুদ্র বন্দর সহ 4 বন্দরের নিরাপত্তায় নৌবাহিনীকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সমুদ্র বন্দর রক্ষা করার কাজে আমি নেভিকে সংযুক্ত করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের 3টি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর, যেটা আপনারা জানেন নাম মাতারবাড়ি, এই 4টি বন্দরকে এবং আরও ছোট ছোট বন্দর যে আমাদের ইন্টারনাল বেশ কিছু বন্দর রয়েছে। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রীনিবাস থেকে সুচিত্রা সেনের নাম বাদ দেওয়ার রেশ না কাটতেই জেলা স্টেডিয়াম এবং সুইমিং পুলের ফলক থেকে বাদ দেওয়া হয়েছে 2 বীর মুক্তিযোদ্ধার নাম। সম্প্রতি মুক্তিযোদ্ধা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামের নাম বদলে রাখা হচ্ছে। পাবনা জেলা স্টেডিয়াম আর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলের নাম পরিবর্তন করে পাবনা জেলা সুইমিং পুল রাখা হচ্ছে। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যরা। মুস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। 1971 সালের 29শে মার্চ পাকিস্তানি সৈন্যরা হত্যা করে বীর মুক্তিযোদ্ধা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিনকে। আর জেলার অন্যতম ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল সড়ক দুর্ঘটনায় মারা যান 2000 সালে। 1971 সালে তিনিই প্রথম পাবনায় স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিলেন। এই 2 মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাবনা স্টেডিয়াম ও সুইমিং পুলের নামকরণ করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা চেঞ্জ করা হয়েছে। তো আমার মতে এটা ঠিক হয়নি। মানে ওনার নাম, তিনি একজন মুক্তিযোদ্ধা, ওনার জন্য কিন্তু আজ বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, তো ওনার এই ক্রীড়ার সংগঠক এবং ক্রীড়াবিদ হিসেবেই ওনার নামে নামকরণ করা হয়েছে। আর উনি তো মুক্তিযোদ্ধা, এটা তো আছেই ওনার। জেলার বেশিরভাগ মানুষের দাবি, এই 2 বীর সন্তানের নাম সরিয়ে দেয়া গোটা মুক্তিযুদ্ধের অসম্মান। তাই এই নাম পুনর্বহাল করা উচিত। উনি দলমত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। আর এই নামটা পরিবর্তন করা, এটা আমরা মানে এলাকাবাসী না, শুধু পুরা পাবনাবাসী হিসাবে আমরা এটার ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। জেলার বিভিন্ন পর্যায়ের রাজনীতিক ও মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনরা জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে না পারলে এর মাসুল দিতে হবে জাতিকে। আপনার মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি, তার নামে একটা প্রতিষ্ঠান আছে, এটা কেউ কোনোদিন বিরোধিতা করতে হবে কোনোদিন কল্পনাও করতে পারেনি। হঠাৎ করেই আমরা দেখতে পাই তার নামটা পরিবর্তন। এটা আসলেই খুব দুঃখজনক। যে এই দুঃখজনক মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে জেলা ক্রীড়া কর্মকর্তা জানিয়েছেন, নাম পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সেখানে তাদের কিছু করার নেই। এটি আসলে শুধু পাবনা জেলায় হয়নি, বাংলাদেশের জেলা পর্যায়ে 153টি স্থাপনার নাম পরিবর্তন হয়েছে এবং উপজেলা পর্যায়ে 150টি নাম পরিবর্তন হয়েছে। চলতি বছরের 23শে মার্চ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। পরে 5ই মে স্টেডিয়াম ও সুইমিং পুলের নাম পরিবর্তন করে জেলা ক্রীড়া সংস্থা। বনশ্রী হালদার, 71।
দর্শক শ্রোতা, বলছিলাম দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও 293 জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং এ নিয়ে একটু আপডেট জানতে চাই। সিলেট বিভাগের খবর জানাতে জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে একটু আপডেট জানাবেন। জকিগঞ্জ সীমান্ত এলাকা আপনি আছেন এবং আমরা খবর পাচ্ছিলাম 293 জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সীমান্তরক্ষী বাহিনী, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারপর আসলে বিজিবি কি করলো, তাদের পরিচয়টা নিশ্চিত হওয়া গেল কিনা, তারা আসলেই বাংলাদেশি কিনা, এবং এখনকার সীমান্ত পরিস্থিতি কি দেখছেন আপনি? দেখুন রাকিব, আজকে আমরা যেটা দেখেছি যে সিলেটের বিয়ানীবাজার সীমান্ত থেকে প্রায় 32 জনকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইন করেছে বাংলাদেশের দিকে, এবং তাদেরকে 52 বিজিবির সদস্যরা কিন্তু আটক করে ইতিমধ্যে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এবং বিজিবি আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা ভারতের বিভিন্ন জায়গায় কাজ করতে, এবং কিছুদিন আগে ভারতীয় পুলিশ প্রথমে তাদেরকে আটক করে এরপর বিএসএফ তাদেরকে সিলেটের এই বিয়ানীবাজার সীমান্তে নিয়ে এসে বাংলাদেশের দিকে কিন্তু পুশ ইন করে। এবং এই মুহূর্তে সীমান্তর পরিস্থিতি যদি আপনাকে আমি বলি যে আমি কিন্তু এই মুহূর্তে আছি জকিগঞ্জ সীমান্ত, অর্থাৎ জকিগঞ্জ বর্ডারে। সেখানকার পরিস্থিতি খুবই শান্ত দেখা যাচ্ছে, এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে বাণিজ্য ব্যবস্থা সেটা কিন্তু চলতেছে, এবং ভারত থেকে কিন্তু নিয়মিত যে আধার রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশীলতা আছে। পাশাপাশি বিজিবির নিরাপত্তা সম্পর্কে আপনাদেরকে আমি যদি বলি যে কঠোর অবস্থানে কিন্তু বিজিবি সদস্যরা রয়েছেন, এবং সীমান্তে কিন্তু যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে বিজিবি যাচাই বাছাই করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, এবং কি ডগ সেখানে নিয়ে আসা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। আমরা 19 বিজিবির সিও যিনি রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বর্ডারে তাদের কঠোর নিরাপত্তা রয়েছে, পাশাপাশি যে মানুষকে সন্দেহ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বিজিবি যারা সদস্য রয়েছেন সিলেটের যে 302 কিলোমিটার সীমান্ত রয়েছে 3টি সেক্টর মিলে, সেই 302 কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা রয়েছে। অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম হুসাইন আহমেদ সুজাত। নিশ্চয়ই পরবর্তীতে আরো যুক্ত হব এবং নতুন কোনো আপডেট ঘটলে সেটি আমরা আশা করি জেনে যেতে পারবো। সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। নথিতে আছে, বাস্তবে নেই। বরগুনার এমন 27টি মাদ্রাসা রয়েছে জাতীয়করণের অপেক্ষায়। মাদ্রাসাগুলো টিন শেড ঘর ছাড়া নেই কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষা উপকরণ। কোনো ধরনের শিক্ষা কার্যক্রম না থাকলেও অস্তিত্বহীন এবং নিবন্ধনভুক্ত এই সমস্ত মাদ্রাসা শিক্ষকরা পাচ্ছেন বেতন। ইমরান টিটুর অনুসন্ধানী প্রতিবেদন। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বছরের শুরুতে রাজধানীতে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন বরগুনার শতাধিক শিক্ষক। পরে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষকরা আন্দোলন করেছে তাদের মাদ্রাসার বাস্তব চিত্র দেখতে শুরু হয় অনুসন্ধান। জাতীয়করণের তালিকায় রয়েছে বরগুনার বেতাগীর জলিশাহাট দলিলউদ্দিন তালুকদার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি। কিন্তু মাদ্রাসার একটি টিন শেড ছাড়া আর কিছু নেই। নেই কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষা উপকরণ। আমার বিয়ে হয়েছে আমি পরিচালনা করতে আর সেই মাস্টারের নাম আসলে একই অবস্থা সদর উপজেলার নলিশ হাজিমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার। নথিপত্রে আছে শিক্ষক শিক্ষার্থী, কিন্তু মাদ্রাসার জমিদাতা ও এলাকার লোকজন বলছেন 20 বছর ধরে বন্ধ সকল কার্যক্রম। অবকাঠামো খারাপ থাকার কারণে স্টুডেন্টরা আসছে ঠিকমতো তারা পড়ে না, কিন্তু এখানে নাম আছে। আমরা শুনছি যে বেতন চলে, কিন্তু কারা নেয় মাস্টার কারা তাও জানি না। এসব মাদ্রাসার প্রায় 135 জন শিক্ষক মাস শেষে বেতন তুলতে না ভুললেও ভুলে গেছেন প্রতিষ্ঠানে আসার পথ। হেডমাস্টার থাকে তো বরগুনা নিয়ে গেছে। হেডমাস্টার আসে না এখানে? না, আজকে আসে না, আসার কথা আছে। মানে ক্লাসের জন্য একটু অনুপযোগী হয়ে গেছে, কারণ ভিতরে যে আমাদের আসবাবপত্রগুলো লাগবে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্তের খবরে তড়িঘড়ি করে শুরু হয়েছে ঘর নির্মাণের কাজ। জেলা প্রশাসক জানান,
তদন্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। আমরা আগে তথ্য নিই, বাস্তব অবস্থাটা দেখি, তারপর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন হলে আমরা সেটা জানাবো এবং এই বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবশ্যই সেটা নেব। জাতীয়করণের তালিকায় পুরো জেলায় রয়েছে 27টি মাদ্রাসা। এর মধ্যে বরগুনা সদরে 10টি, পাথরঘাটায় 5টি, আমতলীতে 6টি, বেতাগীর 4টি ও বামনার 2টি। এসব মাদ্রাসায় কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000। ইমরান টিটু, 71, বরগুনা। টাঙ্গাইলে মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা 129টি মামলা প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক এবং পানি উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। দুপুরে টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণের সময় তিনি কথা বলেন এখানে যারা বনবাসী আছেন তাদের বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। শাল বনে আবারও শাল গাছ ফেরত আনা হবে, তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এ সমস্ত কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখানকার যারা প্রথাগত বনবাসী আছেন তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করেই কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে। সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। তো আমরা মনে করি যে বন বিভাগের সাথে প্রথাগত বনবাসী যে দূরত্ব সেটা যদি আমরা ঘুচাতে পারি তাহলে তারাই আসলে অংশগ্রহণ করে, তারাই সতর্ক অবস্থান নিয়ে এই বনটাকে আবার ফিরিয়ে আনবার উদ্যোগটা করবেন। চাকরিবাদে তোয়াক্কা না করে কনসালটেন্সি এবং কনস্ট্রাকশন ফার্ম খুলে ব্যবসা করছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডি এর কয়েকজন কর্মকর্তা এবং কর্মচারী। ৭১ টেলিভিশন অনুসন্ধানে দেখা গেছে সম্প্রতি কৌশল বদলে মালিকানা থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ওই কর্মকর্তারা। এখন তাদের স্ত্রী অথবা ছেলে মেয়েরা প্রতিষ্ঠানের মালিক। ওদিকে দুদক কর্মকর্তারা বলছেন সরকারি বিধি অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা স্ত্রী এবং সন্তানরাও ওই একই রকম প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না। সোহেল রহমানকে সাথে নিয়ে কনক রহমানের অনুসন্ধানী প্রতিবেদন। ইট, বালু, পাথর, খোয়াসহ গৃহ নির্মাণ সামগ্রী রেখে নগরীর ব্যস্ততম মসজিদ সরণির একপাশের ফুটপাত ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন। এই ভবন নির্মাণের দায়িত্বে আছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর নির্বাহী প্রকৌশলী আরমান হোসেনের প্রতিষ্ঠান মাজেদা কনস্ট্রাকশন। সরজমিনে এর সত্যতা মেলে। যদিও এর আগে ৭১কে দেওয়া এক সাক্ষাৎকারে তা অস্বীকার করেছিলেন তিনি। ময়ূরী আবাসিক প্রকল্পের কাছেই খুলনা সাতক্ষীরা মহাসড়কে একটি জায়গা গিয়ে দেখা গেল সেখানে যাবতীয় গৃহ নির্মাণ সামগ্রী। পাইল জিগ মেশিন, জয়েস্ট, মিক্সচার মেশিন, প্রিকাস্ট পাইল ড্রাইভ, সয়েল টেস্টের যন্ত্রাংশ কি নেই। জানা গেল বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা এসব যন্ত্রাংশের মালিক কেডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান। মজিবুর রহমানের প্রথম প্রতিষ্ঠানের নাম ছিল এস বোয়িং। একটি সরকারি সংস্থা তদন্তে রাতারাতি নাম পরিবর্তন হয়ে গেলেও তার ব্যবসা বদল হয়নি। কিন্তু এখানে যে কেয়ারটেকার ছিল উনি বলছে যে আপনার নাম বলো যে কেডিএ মুজিবুর সাহেবের। ওই যে আপনার কত কথাই বলে, এই বিল্ডিং আমার, ওই বিল্ডিং আমার, যার যেরকম মনে হয় বলে। নগরীর নিরালা আবাসিক এলাকায় ড্রিম ড্র ডিজাইন স্টুডিও প্রতিষ্ঠানটি কেডিএর অঙ্কনবিদ গিয়াসউদ্দিন মোল্লার নামে। টুকটাক কাজ বাসায় যদি কখনো কোনো কাজ হয়, বাসায় কিছু কাজ করার দরকার হয়, ইন্টেরিয়ার ডিজাইনার বা সিভিল ইঞ্জিনিয়ার আমাদের নিজেদের কিছু টুকটাক কাজ থাকলে বাসায় কিছু করে। সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এই ভবনে অঙ্কনবিদ মিজানুর রহমানের প্রতিষ্ঠান। এখানে আসে গিয়েছে, উনি তো কেডিএতে চাকরি করে মনে হয়, ওই একজন মহিলার নামে অফিসটা, ওয়াইফ হতে পারে। গল্লামারি ইস্কন মন্দির সংলগ্ন এই ভবনটির মালিক কেডিএর প্রধান অঙ্কনবিদ এস.এম. আব্দুল কুদ্দুসের। নিজের ভবনে তার পরিচালিত প্রতিষ্ঠানের নাম ডিজাইন পয়েন্ট। ওইটার মূল বিষয় হচ্ছে মানে আমার ওয়াইফ তো এটা চালাতো, আলটিমেটলি ওইটা ওই অফিসিয়ালি নাম আমরা যেহেতু চাকরি করি ওটা করা যায় বুঝায়, করা না যায় বুঝায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা চেয়ারম্যান স্যার বলছিলেন যে এগুলো করা যাবে না অফিসিয়ালি, যেহেতু সে একটু কাজ কম জানে করতো তেমন বাধ্য হয়ে সেটা বন্ধ করে দিতে। গিয়াসউদ্দিনের সাথে উপপরিচালক ইজাদুর রহমান ও সহকারী টাউন প্ল্যানার আবু সাইদের যৌথভাবে ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট নামে প্রতিষ্ঠান খোলেন। পরবর্তীতে একটি সরকারি সংস্থা এ বিষয়ে অনুসন্ধান শুরু করলে মালিকানায় নামের
পরিবর্তন হয়। আবু সাইদ আর আমি হলো ইউনিভার্সিটির ছোট ভাই, আমরা দুইজনেই খুলনা ইউনিভার্সিটিতে আপনার ইআরপিতে পড়াশোনা করেছি। আমরা একসাথে চলাফেরা করি। হ্যাঁ, নামে কখনোই এ ধরনের কোনো কিছু শোনেন নাই বা কোনো প্রমাণ আপনি পাবেন না, এটা আমি বুকে বল রেখে বলতে পারি। অভিযোগ রয়েছে কেডি এলাকায় ভবন নির্মাণের ছাড়পত্র ও নকশার অনুমোদনের সময় এসব কর্মকর্তা কর্মচারীদের নজরে এসে যায় অনুমোদন নিতে আসা ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরপর যে যেভাবে পারেন তাদের কাছে ভিড়িয়ে নেন ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ড্রয়িং, পাইল ফাউন্ডেশন তৈরি, লেআউট, ভবনের ফ্লোর ও লোকেশন প্ল্যান সহ কোনো কোনো ক্ষেত্রে গোটা ভবন নির্মাণে মালিকের সাথে তারা চুক্তিবদ্ধ হন। সরকারি চাকরিজীবী পরিবারের সদস্যদের অনুমতি ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়টি সরকারি বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন বলছে দুর্নীতি দমন কমিশন। বিষয়টি নিরসনের প্রয়োজনীয় নির্দেশ জারি করার জন্য মুখ্য সচিবকে চিঠি দেয় দুদক সচিব। সেই চিঠির আলোকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। কনক রহমান, ৭১, খুলনা। যশোরে সেলিম রেজা ডাবলু নামে এক ইজি বাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে যশোর সদরের চূড়ামনকাটি এলাকার ব্র্যাক অফিসের পাশ থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই শাহিন রেজা খোকন জানান, শনিবার রাত ৮টার দিকে তার ভাই ইজি বাইক নিয়ে বের হন, এরপর আর বাড়ি ফেরেননি। পরে পুলিশের কাছ থেকে মৃতদেহ উদ্ধারের খবর পান তারা। ভাইয়ের শ্বশুর বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ ছাড়াও প্রতিবেশীর সাথেও ঝামেলা রয়েছে বলে জানান তিনি। ওদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে হুসাইন নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে প্রতিবেশী আরিয়ান নামে এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, আরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র হুসাইন শুক্রবার বিকেলে খেলতে বের হয়। সন্ধ্যার পরেও ঘরে না ফেরায় বাবা মা হুসাইনকে খোঁজাখুঁজি করেন এবং এ সময় জানতে পারেন বিকেলে আরিয়ানের সঙ্গে তাকে দেখা গেছে। বিষয়টি পুলিশকে জানানোর পর শনিবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়। সময় আরিয়ান হুসাইনকে হত্যা করে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দেওয়ার কথাও স্বীকার করায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ধীপুর পলাশপুর এলাকার একটি জঙ্গল থেকে রোববার ভোরে হুসাইনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু ঠিক কী কারণে হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে একটি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। শনিবার বিকেলে চর আমখা ইউনিয়নে সানন্দবাড়ি পাটধোয়া পাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সে সময় হঠাৎই বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় পাঠাধোয়া পাড়া জামে মসজিদের পাশে কৃষক আবুল হাসিমের জমিতে লাগানো ৩৫ বছর বয়সী একটি ঝাউ গাছ বজ্রপাতে দ্বিগুণ হয়ে যায়। এই ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আবার অনেকেই আসছেন দ্বিখণ্ডিত ওই গাছ দেখতে। এলাকার অনেকজন মানুষ হয়তো আতঙ্কের ভিতরে আসছিল, সবাই দৌড়িয়ে আসছে যে কি হইল। পরে আমরা সবাই এসে দেখি যে এই গাছটার ভিতরে মাঝখানে ফেটে গেছে। এমন অবস্থা যে চুমকে গেছে, চুমকে গেলে বসে আছে। এর মধ্যেই এক ছেলে এসে বলছে যে আপনি গাছের দিক খুললে চলে গেছে, মানে গাছ হাল বাল সব দাগে দাগে ছড়াই গেছে। আমরা এটা বলি শুকনাটা ঠাড়া শব্দ হইলো বাড়ির পিছনে, শব্দ আগে এলাম একসাথে যে পুরা গাছটার ছাল মাল উঠে গেছে। চট্টগ্রাম বন্দরের নিউমনি কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া এবং প্রাইভেটাইজেশনের সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বক্তারা বলেন, স্বয়ংসম্পূর্ণ এবং লাভজনক একটি বন্দর বিদেশের হাতে তুলে দেয়া বন্দরের শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। রোববার সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বন্দর শাখার নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া বন্দরের শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না। আমাদের কর্মচারী দ্বারাই এসিসিটি এনসিটি পরিচালিত হোক। প্রাইভেটাইজেশন থেকে যদি সরকার ফেরত না আসে, বন্দর ফেরত না আসে, আগামীকাল বন্দরের সকল গেটে, সকল জেটি গেটে আমরা অবস্থান করব। বন্দর বেসরকারীকরণের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দিলে তার শ্রমিকরা প্রতিহত করবে। ওই এনসিটিতে এখন আমাদের ট্রাফিক আছে, সিকিউরিটি আছে, আমাদের ইকুইপমেন্ট আছে। ওই ইকুইপমেন্ট চাইলে আমরা হ্যান্ডেল করতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই। বাংলাদেশের সবচেয়ে লাভজনক একটি প্রতিষ্ঠান, এই বন্দরকে কেন বেসরকারীকরণ করতে হবে? সক্ষম বন্দরকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? কর্মসূচিতে নানা প্লেকার্ড নিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। তারা সোমবার থেকে বন্দরের ভেতরে জেটিতে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। যদি সরকার এবং কর্তৃপক্ষ আমাদেরকে এই শাটডাউনের কর্মসূচিতে যেতে বাধ্য করে, তার কোনো দায় দায়িত্ব আমরা বহন করব না। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ওদিকে হিল স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে স্থলবন্দরে শূন্য রেখায় ভারতীয় পণ্যবাহী ট্রাক থাকলেও কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় এই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। কর্মবিরতি শেষে বিকেল ৫টার পর পণ্যবাহী ভারতীয় ট্রাক আসতে চাইলে ছাড়পত্র দেয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার পর গৃহীত কর সংস্কার অধ্যাদেশ বাতিল সহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন জাতীয় রাজস্ব ভবনে কর্মবিরতি চলছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের পণ্য শুল্কায়ন প্রক্রিয়া। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ওদিকে কাজ না করায় বিল অব এন্ট্রি দাখিল এবং শুল্কায়ন বন্ধ রয়েছে। এতে বন্দরে আসা পণ্যবাহী কন্টেইনার ডেলিভারি কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। শুল্কায়ন না হওয়ায় রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে। যে রাজস্ব আদায়ের অন্যতম কেন্দ্র এই চট্টগ্রাম কাস্টমসে। ওদিকে সময় মতো পণ্য ডেলিভারি দিতে না পারলে ব্যবসায়ীদের ৪ গুণ শুল্ক দিতে হচ্ছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। এছাড়া কাস্টমস কর্মকর্তাদের কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার এবং জাহাজ জট তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রামে ফটিকছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের খামারিরা। তারা বলছেন, চলতি বছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণেও খরচও বেড়েছে অনেক। এখন চোরাই পথে দেশে গরু এলে তারা লাভ তো দূরের কথা, পুঁজি হারানোর শঙ্কাও করছেন। ফটিকছড়ি থেকে সংবাদদাতা তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ফটিকছড়ির বিভিন্ন গ্রামে কোরবানিকে সামনে রেখে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করছেন জেলার ছোট বড় মাঝারি ও প্রান্তিক খামারিরা। তারা আশা করেছিলেন এবার গরু বিক্রি করে বেশ লাভ করবেন, কিন্তু তাদের এই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কারণ তাদের অভিযোগ, ভারতীয় সীমান্ত দিয়ে চোরা পথে গরু আনা হচ্ছে। হাজার হাজার গরু আসতেছে, বলতেছে যদি এরকম যদি গরু আসে তাহলে কি আমরা খামারি এলা অনেক ক্ষতিগ্রস্ত হব। বড় গরু ঢোকার কারণে আমাদের গরুর একটু প্রভাব পড়তে পারে, সেই জন্য আমরা প্রশাসনের সাথে দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা আরও অভিযোগ করেন, চলতি বছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে খরচও বেড়েছে অনেক। এখন চোরাপথে দেশে গরু এলে তারা লাভ তো দূরের কথা, পুঁজি হারানোর শঙ্কা করছেন। গরু খাদ্য যদি এত দাম হয়, ওই দামের কারণে আমরা যে লালন পালন করতেছি, গরুর কষ্ট অনেক বেশি পড়ে গেছে। লালন পালন করছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এত টাকা ইনভেস্ট করার পরে যদি গরুগুলো কোরবানিতে বেচতে না পারে, উপযুক্ত দাম না পায়, তাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। যদিও উপজেলা প্রশাসন বলছে, অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে কড়াকড়ি নজর রাখা হচ্ছে। বর্ডার আউটপোস্ট বা বিওপি আছে, তাদের প্রত্যেকটি পয়েন্টে তারা সতর্ক আছে, তারা সতর্ক অবস্থানে আছে, যাতে করে অবৈধ গরু চোরাচালানিরা গরু এনে যাতে আমাদের এখানে বাজারের ভিতরে অস্থিরতা সৃষ্টি না করতে পারে। আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ফটিকছড়িতে 65,000 পশু কোরবানির লক্ষ্যে বিভিন্ন খামারি ও কৃষকেরা গবাদি পশু প্রস্তুত
করেছেন প্রায় 70,000। চূড়াই পথে ভারত থেকে যদি গরু না আসে তাহলে আমাদের খামারে একটা ন্যায্য মূল্য পাবে। আমরা এই বিষয়ে খুব সতর্ক রয়েছি। যদি এ ধরনের কোনো নিউজ আমরা পাই তাহলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিব। বিভিন্ন ধরনের কথা আসছে যে বর্ডার থেকে গরু ঢোকার ব্যাপারে, কিন্তু আমরা এই ব্যাপারে সজাগ আছি। আপনারা জানেন যে সরকারিভাবে আমাদের ভারত থেকে বা মায়ানমার থেকে বর্ডার পথে বা সীমান্ত পথে কোনো ধরনের গরু প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু ফটিকছড়ি উপজেলাতেই রয়েছে 200 খামার, আর এই খামারগুলোতে প্রস্তুত রয়েছে প্রায় 2 লাখ গবাদি পশু। পাশাপাশি এই উপজেলায় ভারতীয় সীমান্ত রয়েছে 35 কিলোমিটার। শাকিলা শম্পা, 71। সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। জমে থাকা পানিতে দুর্ঘটনায় পড়ে ঘটছে জীবনহানির মতো ঘটনা। ওদিকে রায়নগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়কের 1 কিলোমিটার অংশের কাজ 6 মাস ধরে বন্ধ থাকায় সড়কে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এতে করে বেড়েছে ভোগান্তি। জাহিদুল ইসলাম অনিক এবং রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বর্ষা আসতে না আসতেই জল থই থই অবস্থা সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের। বিগত কয়েক বছর ধরে এমন অবস্থার মুখোমুখি হতে হয় ইউনিক, বাইপাল, জামগড়া এলাকা এবং আশেপাশের মহল্লার বাসিন্দাদের। পানি ঢোকে ঘরবাড়িতে। ইউনিয়নের 3 কিলোমিটার সড়কে চলাচলে পোহাতে হয় চরম দুর্ভোগ। গত 16 এপ্রিল ইয়ারপুর ইউনিয়নের ফ্যান্টাসি কিংডমের সামনে পানির নিচে থাকা গর্তে পড়ে প্রাণ হারায় 2 জন পোশাক শ্রমিক। 8-10 বছর থেকে দেখতেছি এই এলাকায় এই সমস্যা। আর এই এলাকার এই গার্মেন্টসের মেয়েরা অনেক দূর দূর থেকে আসে চাকরি করতে, অনেক কষ্ট হয় যাতায়াত করতে। এই ড্রেনটা হয়ে গেলে হয়তো আমাদের একটু সমস্যার সমাধান হইতে পারে। এলাকাবাসী বলছেন নদী নালা খালবিল দখল হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার জমে থাকা পানি সরে না। কলকারখানার পানিও আসে রাস্তায়। একাধিক রাস্তার পাশে ড্রেন নেই। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে এখানে ভালো কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সেই পানিগুলা ড্রেন উঠছে, রাস্তার মধ্যে জড়ো হচ্ছে। আমাদের কোনো গাড়ি আসতে দিতে পারতেছে না, আমরা ফ্যাক্টরি থেকে বাড়িতে পারতেছে না। বাড়িলে কি অবস্থা দেখতে পাচ্ছেন, 10 টাকা ভাড়া 20 টাকা দিয়ে আসতেছে অনেক কিছু। বর্তমানে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি জানান বিকল্প সমাধানের চেষ্টা চলছে। অস্থায়ীভাবে যে সমাধানটা যাতে মানুষ মোটামুটি চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করে দিয়েছি। এদিকে রূপগঞ্জের ড্যামরা কালীগঞ্জ সড়কের দক্ষিণ নবগ্রাম কবরস্থান থেকে রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কের মেরামত কাজ প্রায় 6 মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কের অনেক অংশে হাঁটুর উপরে পানি জমে গেছে। এতে সড়কের চলাচল করতে ভোগান্তিতে ক্ষুব্ধ বিভিন্ন স্কুল, কলেজগামী শিক্ষার্থী, বিভিন্ন যানবাহন চালক, যাত্রী সাধারণ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পড়ে যায়, চাক্কা লিক হয়ে যায়, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। সেদিনকে একটা হলো কি অটো পড়ে গেছে। আমরা চাই একটা সুন্দর রাস্তা আমাদের করে দেয় গভর্নমেন্ট। পুরো নদী হয়ে গেছে, মাছ চাষ করার মতো অবস্থা। আইতারিনা রূপগঞ্জ গাড়ি উল্টা। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জানান সড়কটি দ্রুত সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ায় কাজে কিছুটা দেরি হয়েছে। ইলেকট্রিক পোলের কারণে আমরা এর আগে কাজ শুরু করতে পারি নাই। তবে আমরা পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে লাস্ট সপ্তাহখানিক হবে আমরা ইলেকট্রিক পোল অপসারণ হয়েছে। 2023 সালের মে মাসে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে 85 কোটি টাকা ব্যয়ে 16 কিলোমিটার সড়কটি সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান NDE। হাসান আহমেদ, 71। জাতীয় পর্যায়ে কুমিল্লায় 3 দিনব্যাপী কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। বিকেল 3টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এর আগে দুপুর 2:30টায় চেতনায় নজরুল মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এবছর কবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় হলো 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। সেখানকার আরও খবর আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী কাজী এনামুল হক। এনামুল হক, একটু বলবেন আসলে কি কি আয়োজন থাকছে একবার একটু জেনে নিতে চাই। সাথে আয়োজক যারা আছেন তারা কি বলছেন এবং যাদের জন্য আয়োজন সাধারণ মানুষ তারাই বা আসলে কি ধরনের প্রতিক্রিয়া জানালেন আপনাকে?
সাকিব, মূলত হচ্ছে এই পর্যন্ত 4 বার কুমিল্লায় কিন্তু নজরুলের জাতীয় অনুষ্ঠানটি হলো এবং আজকে বিকেল 4টায় সংস্কৃতি উপদেষ্টা অনুষ্ঠান বেলুন উড়িয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করলেন। 3 দিন ব্যাপী অনুষ্ঠানের এখনো উদ্বোধনী অনুষ্ঠান শেষ, চলছে সংস্কৃতি অনুষ্ঠান। তবে আজকের যে আয়োজক যারা আসছেন তারা কিন্তু বলছে যে নজরুলকে কুমিল্লায় যে নজরুলের স্মৃতি ফলকগুলো আছে যে সংরক্ষণ এখনো করা হয়নি, যেটাকে কেন্দ্র করে নজরুলের প্রতি বছর জাতীয় অনুষ্ঠানগুলো যেন কুমিল্লা হয়। কারণ কুমিল্লা থেকেই কিন্তু নজরুল যে বিদ্রোহ কবিতা, নজরুল আন্দোলন, তিনি 2 বার নজরুল কুমিল্লায় যে তিনি বিয়ে করেছেন, 2টি প্রেম বিয়ে, এবং সেই সাথে দীর্ঘ 11 মাস তিনি কুমিল্লায় কিন্তু 5 বার কুমিল্লায় কিন্তু ছিলেন। এবং সেই যে থাকা অবস্থায় নজরুল কিন্তু যে সাহিত্য রচনা করেছিলেন, সেই সাহিত্যের দিক দিয়ে নজরুলকে ধারণ করার বিষয়টিকে তিনি বলছেন এই কিছুক্ষণ আগে যে চেতনার যে কথাটি তারা বলছেন, যে বিষয়টি চেতনা উদ্দিক করার কথাটি বলছেন। এবং মোস্তফা সরোয়ার বারবার বলেছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকে নজরুলের স্পিরিট যে চেতনা ছিল, সেই চেতনাটাকে ধারণ করা হয়েছিল, সেই বিষয়টি কিন্তু তিনি তার প্রধান অতিথির বক্তব্যে কিন্তু তিনি জানিয়েছেন। এই জানানোর বিষয় ইতিমধ্যে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী চেতনার যে বাংলাদেশ নজরুলকে উদ্ভূত করে কিন্তু এই চেতনা দিয়ে নির্মিত হয়েছে। নজরুল আগামী দিনের আন্দোলন এবং ছাত্র আন্দোলনের চেতনার স্পিরিট হিসেবে তিনি তার বক্তব্যে কিন্তু উল্লেখ করেছেন। তবে স্থানীয়রা বারবার কিন্তু বলছেন, তারা কিন্তু বলছেন যে নজরুল যে কুমিল্লায় যে অনুষ্ঠানগুলো হয় প্রতি বছর যেন জাতীয়ভাবে কুমিল্লায় যেন এই অনুষ্ঠান মালাটি জাতীয়ভাবে কিন্তু সাজানো হয়। এবং নজরুলের যে চেতনা, এই চেতনার জন্যই কিন্তু বাংলাদেশ বিনির্মাণের নজরুল দোহের কবি এবং সাম্যের কবি। নজরুল তার কবিতার মাধ্যমে কিন্তু তারা তা জানিয়েছেন। এবং নজরুলের গান, কবিতা এবং চর্চাগুলো অনেকগুলো তথ্য জেনে নিলাম। নিশ্চয়ই কাজী এনামুল হক, আপনি তো আছেনই, আয়োজনের খবর রাখছেন, পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হবে এবং নতুন আপডেট থাকলে সেটিও জেনে নেব। সহকবি কাজী এনামুল হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। একইভাবে চুয়াডাঙ্গাতেও নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এই দিবসটি উপলক্ষে সকালে জেলার কারবাসডগায় শোভাযাত্রা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় কবি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সম্মান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠন। পরে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও মাঠে আলোচনার সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে নাটক রিক্তের বেদন মঞ্চস্থ হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে ময়মনসিংহের ত্রিশালেও, এবং ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠে নজরুল মঞ্চে 3 দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। সেখানকার আরও খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকবি বাবুল হোসেন। বাবুল, 3 দিনের এই আয়োজনে কি থাকছে একবার একটু জানবো, সাথে এখনকার আনুষ্ঠানিকতা কি দেখছেন, দর্শনার্থীদের প্রতিক্রিয়া জানাবেন এবং আয়োজকরা কি বলছেন সেটি একটু জানাবেন বাবুল। উদ্বোধনী পর্বের প্রধান সচিব নজরুলের এবং যাদের প্রণীত করেছে এবং তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ ধরার যে স্বপ্ন দেখেন সেটি তারা একটি লোকে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করেছে। অন্যান্য যারা আলোচক ছিলেন তারা এই 24 জুলাই গণঅভ্যুত্থান থেকে তারা গুরুত্ব দিয়েছেন যে কবিতা এবং এই মুহূর্তে এই উদ্বোধনী পর্বটি চলছে এবং দ্বিতীয় পর্ব এটি চলছে এবং আগামীকালও কিন্তু একটু সময় বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা রয়েছে। তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার 27 মে সেদিনও আলোচনা সভা রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তো শেষ দিনের এই আলোচনা যে পর্ব যেটি রয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে ফারুকী সংস্কৃতি উপদেষ্টা, তিনি সেই পর্বে প্রধান অতিথি হিসেবে কথা রয়েছে। তো যেটি এই ত্রিশালের নানা শ্রেণী মানুষ বলছেন যে নজরুলের শেকর এই ত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত না হওয়া তারা অনেকটাই হতাশ এবং ক্ষোভের কথা তারা বলছেন যে তারা চান যে বরাবরই যেন ত্রিশালের এই নজরুল একাডেমিতে
বিশাল একাডেমি মাঠ রয়েছে, সেখানে জাতীয়বাদী উদ্যোগ বেশি হবে এমন প্রত্যাশার কথা বলছেন এবং আয়োজকরাও কিন্তু সেটি বলছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন উদ্যোগে আমাদের যে উৎসব 3 দিন ব্যাপী সেটি একই ধরনের তথ্য ব্যক্ত করেছেন যে প্রতি বছর এখানে জাতীয়বাদী উদযাপন করার জন্য। এবং অনেকে একটি দারোগা বাড়ি, যেটি কাজী নজরুল ইসলামের শেখর কাজী সিমলা গ্রামের যে দারোগা বাড়ি এবং নামাপাড়া গ্রামের কুচুটিয়া ব্যাপারী বাড়ির যে বংশধর রয়েছেন, তারাও অনেকটা হতাশা এবং ক্ষোভের কথা বলছেন যে নজরুলের শেখর এই সালে জাতীয়ভাবে উদযাপিত হয়নি এবং নজরুল স্মৃতিকে হয়েছে অযত্ন অবহেলা, বছরে একবার বসা মাজা হলো, আবার তেমন কি হয়নি এবং প্রশাসনের যে দায়সার আয়োজন সেটি নিয়েও তারা ক্ষুব্ধ ব্যক্ত করেছেন এবং তারা আশা করছেন যে আগামীতে এই ধরনের যে এই অযত্ন অবহেলা যেটি এই প্রশাসন যেটি দেখিয়েছেন দায়সার আয়োজন আগামীতে অত্যন্ত জমজমাট ভাবে সেটি হবে। যদিও এবার এই যে 21 সালের একটি রেওয়াজ নজরুল জয়ন্তী উৎসবে একটি বৃষ্টির এবারও কিন্তু সেটি ব্যবসা ঘটেনি। এই কিছুক্ষণ আগে প্রায় 1 ঘন্টারও বেশি সময় অনেকগুলো আয়োজন রয়েছে। নিশ্চয়ই বাবুল হোসেন আরো কথা হবে আপনার সঙ্গে। বাবুল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, বলছিলেন ময়মনসিংহ থেকে। জীবনযুদ্ধে পিছিয়ে নেই কুড়িগ্রামের অদম্য মেধাবী মানিক রহমান, অথচ জন্ম থেকেই 2 হাত নেই তার। পা দিয়ে লিখেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় 192তম স্থান অর্জন করে পেয়েছে ভর্তির সুযোগ। মানিকের স্বপ্ন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। রাজু মুস্তাফিজের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পা দিয়ে লিখেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় 192তম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মানিক রহমান। এতে দারুণ খুশি মানিকের বাবা মা, প্রতিবেশী সহ স্বজনরা। মানিকের বাবা মা জানান, মানিক হওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারা। কিন্তু মানিক যত বড় হতে থাকে লেখাপড়ার প্রতি আগ্রহ তত বাড়তে থাকে। পরে পা দিয়ে লেখা সব ধরনের কাজের দক্ষতা ও কৌশল শেখান মা মরিয়ম বেগম। ছেলেকে বিদ্যালয়ে ভর্তি করালে পা দিয়ে লিখে জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পায় সে। মানিক আমার বড় ছেলে, ও জন্মগতভাবেই 2 হাত নেই, পায়েও একটা শর্ট এবং বাঁকা, ডান পাটা তার ভালো, সেটা দিয়ে লেখাপড়া করেছে। তার যেটা প্রতিভা, তার যে একটা অদম্য মেধা রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছে, তার ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছে। সে ক্লাস 5-এ ট্যালেন্টফুল স্কলারশিপ পায় এবং থানা ভাস্ট হয়। মানিক এখন পা দিয়ে গোসল, খাবার, মোবাইল ও ল্যাপটপ চালানো রপ্ত করেছে। তার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মেধা তালিকায় 192তম স্থান অধিকার করি। আমার ভবিষ্যৎ স্বপ্ন এখান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার এবং এখান থেকে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বের হওয়ার। এলাকার লোকজন ও স্বজনরা বলছেন, মানিকের সাফল্যে তারা খুশি। ছোট থেকে মানিকের 2টা হাত নাই, পায়ের উপর নির্ভর করিয়ে চলে। বাবা মা বা প্রতিবেশীরা যে একটু সহযোগিতা হাত বাড়াবে, কতটুকু পাচ্ছে বাড়াইছে, কিন্তু আরো একটু বাড়ানো দরকার ছিল। মানিকের শিক্ষক জানান, মানিক ছোটবেলা থেকেই অদম্য মেধাবী। সে অন্যান্য শিক্ষার্থীর মতোই আমাদের অর্থ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষাগুলোতে সে অন্যদের থেকে আগেই লেখা শেষ করেছে। মানিকের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, কোনো প্রতিবন্ধকতায় আসলে স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। ফারদিন নীরব, 71। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।